পুজো আসছে, পাপও আসছে, এই কথাটা শুনে অবাক লাগছে? লাগবে না। অন্য দিনের মতো আজও আমি সবটা নথি দেখিয়ে স্পষ্ট করে দেব, আপনাদের কাছে স্পষ্ট করে দেব যে বাঙালির চরিত্র নষ্ট করে দিতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার দুর্গা পুজোকে কাজে লাগিয়েছে। আগামী দিনে যদি আপনি পাপ মুক্ত পুজো চান তবে এই প্রতিবেদন আপনার জন্য। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে পুজোর পবিত্রতার সঙ্গে কিভাবে পাপ মিশে গিয়েছে বাংলায় জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। এবার দুর্গাপুজোর ক্লাবগুলোকে 1,10,000 টাকা করে দেবে রাজ্য সরকার। এবার 90 করি, আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, ওকে 1,10,000। মুখ্যমন্ত্রী যখন এইভাবে ঘোষণাটা করলেন আমি টিভিতে দেখলাম, তখন আমার না মনে হয়েছিল আমার প্রয়াত পিতা কেন আমার জন্য পর্যাপ্ত অর্থ রেখে যাননি, কেন অনেক সম্পত্তি রেখে যাননি। আমি ভোগ করতাম না, এমন করে বলতাম কত চাই বলুন, 85, 90, 95, 1 লাখ, ঠিক আছে যান 1,10,000। এইভাবে যে কেউ চাইলে টাকা বাড়িয়ে দিতাম, কারণ পৈতৃক সম্পত্তি না থাকলে এভাবে ঘোষণা করা যায় না। এইভাবে উদার হস্তে এবং উদার কণ্ঠে দান করা যায় বলুন, পৈতৃক সম্পত্তি না হলে? তবে যেভাবে পুজোর সঙ্গে পাপের মিশেল হয়েছে এই তৃণমূলের আমলে, তার জুড়ি মেলা ভার। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণায় নিশ্চয়ই খুশি পুজো কমিটির কর্তারা, কিন্তু তার সঙ্গে তাদের খানিকটা চিন্তাও আছে। কেন চিন্তা জানেন? কারণ ওই 1,10,000 টাকায় আদৌ পুজোর খরচ করা যাবে না, যায় না। করলেও খাতায় কলমে করা যায় না। প্রতিমা কেনা দূরে থাক, ওই দশকর্মার ফর্দে যে সিদ্ধি সিঁদুর লেখা থাকে সেটাও এই টাকায় কেনা যায় না। ঢাকিকে দেওয়া যায় না, পুরোহিতকে দক্ষিণা দেওয়া যায় না, পুরোটাই পাপের টাকা। যে সংক্ষেপে এই অনুদানের ইতিহাসটা আপনাদের জানতে হবে। 2011 সালের আগে এই রাজ্যের পুজো কমিটিগুলো কিন্তু এমনি চলতো। 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই রাজ্যের ক্লাবগুলিকে কিনতে চাইলেন। প্রথমে তিনি বাছাই করা কিছু ক্লাবকে টাকা দিতে শুরু করলেন 5 লাখ টাকা করে। বলা হলো যে পরিকাঠামোগত উন্নয়ন হবে। কি পরিকাঠামো? ক্লাবের বাড়ি হবে, জিম হবে, তার যন্ত্রপাতি কেনা হবে। বাছাই করা ক্লাবগুলোকে প্রথম বছরেই এককালীন 2 লাখ টাকা এবং পরের 3 বছরে দফায় দফায় 1 লাখ টাকা করে দেওয়া শুরু হয়, মোট 5 লাখ টাকা। এগুলো সব বাছাই ক্লাব পেত। কিন্তু কোভিড পর্বে 2020 সালে ওই প্রকল্পের অর্থ দেওয়া হয়নি, টাকা কম ছিল। 2023 সালে এই প্রকল্প পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কেন? কারণ ততদিনে দুর্গা ভান্ডার, যার নামটা এরকম নয়, লক্ষ্মীর ভান্ডার যেমন এক শ্রেণীর ভোট কেনার জন্য, তেমনি দুর্গার ভান্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, চালু করে দিয়েছেন। 2018 সালে প্রথমবার তিনি প্রতিটি পুজো কমিটিকে 10,000 টাকা করে দিলেন। সে বছর বিদ্যুতের বিলে 25% ছাড়ও দেওয়া হলো। আমরা তখনই ভেবেছিলাম আচ্ছা এতদিনই পুজো কমিটিগুলোর কি করে চলতো। 2019 সালে এই যে অনুদানের 10,000 টাকাটা 1 লাফে বেড়ে 50,000 টাকা হয়ে গেল। 50,000 টাকা 2021 সালে, 2022 সালে বেড়ে হলো 60, 2023 সালে 70, 2024 সালে 85,000 টাকা। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন আগামী বছর 1 লাখ করে দেবো, কিন্তু তিনি বলেছিলেন 1 লাখ, কিন্তু আরো বেশি সারপ্রাইজ দিলেন 1,10,000 টাকা। আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি এখানে, মুখ্যমন্ত্রী যখন এই ঘোষণাটা করছেন তার আগে দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকারের অর্থ দপ্তরের কর্তারা জানতেন না এত বড় একটা খরচের ঘোষণা
মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে করতে চলেছেন। তারা জানতেন 1 লাখ টাকা হবে, সেরকম প্রস্তুতি ছিল, কিন্তু হঠাৎ করে ঘোষণার পর তারা জানতে পারলেন 473 কোটি টাকা খরচ করতে হবে, যেটা গত বছরের থেকে 100 কোটি টাকা বেশি। মনে রাখবেন, যখন এই প্রকল্প শুরু হয়, মানে এই অনুদান প্রকল্প 2018 সালে, তখন ক্লাবের সংখ্যা ছিল 28,000, এখন সেটা বাড়তে বাড়তে 43,000-এরও বেশি। কিভাবে টাকার ব্যবস্থা হচ্ছে সেটাও বলবো, কিন্তু মনে রাখতে হবে শুধু টাকা দেওয়া নয়, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন পুজো কমিটির যে বিদ্যুৎ বিল আসবে, এত আলো জ্বলবে, আলোর রোশনাই, 80% ছাড় দেওয়ার জন্য বেসরকারি সংস্থা সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ না হয় মুখ্যমন্ত্রীর কথা মতো লোকসানটা মেনে নেবে, এমনিতেই অনেক লোকসানেই চলে, কারণ এই রাজ্যে মুখ্যমন্ত্রীর মর্জি ইজ ইকুয়াল টু রাজ্য সরকারের নীতি। কিন্তু বেসরকারি সিইএসসি কেন লোকসান মানবে বলুন তো? হয় অন্যভাবে সরকারের থেকে সুবিধা নেবে, না হয় সাধারণ গ্রাহকদের ওপর ওই বিলের বোঝাটা চাপিয়ে দেবে। জানি না ঠিক কি করে কি হয় এই রাজ্যে। এবার একটু দুর্নীতির গল্পটাই যাই। এই অনুদান নিয়ে একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রথম বছর 2018 সালেই সরকারি সিদ্ধান্ত নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল, জনস্বার্থ মামলা হয়। সেই সময় রাজ্যের পক্ষে আদালতে জানানো হয়েছিল পুজো উদ্যোক্তাদের টাকা দেওয়া হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্পের প্রচারের জন্য। দুর্গাপুজোর সময় কোন পুজো কমিটি এই প্রচারটা করে বলুন তো? কারো পক্ষে সম্ভব নয়। কেউ বুঝতে পারেনি তখন রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছকটা। আসলে এই ঘোষণার মধ্য দিয়ে নিশ্চিত করে দেওয়া হয়েছিল যে রাজ্যের প্রতিটি পুজো মণ্ডপে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখাটা বাধ্যতামূলক, কারণ পুলিশের ওই সেফ ড্রাইভ সেফ লাইভ বিজ্ঞাপনের একটা বড় অংশ জুড়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। অনেক পুজো উদ্যোক্তা আবার এই ঠাকুর দেখার সঙ্গে ফ্রিতে মমতা দর্শনের যেমন সুযোগ করে দেন, তেমনি পিসি ভাইপোর যুগল ছবিও রাখে। আমি দেখেছি বলেই বলছি, আপনারাও কেউ কেউ দেখে থাকতে পারেন। অতি উৎসাহী পুজো কমিটিগুলো এটা করে থাকে, ঠাকুর দেখার সঙ্গে ফ্রিতে পিসি ভাইপো দর্শন। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বলেন তখন পুজোর টাকা পুজো কমিটিকে দিলাম বললেও সেটা পুজোয় খরচ করা যায় না। আগেই বলেছি, একটা মামলার প্রেক্ষিতে 2022 সালে হাইকোর্ট কিছু শর্ত বেঁধে দিয়েছিল। তাতে এটাও বলেছিল যে এই অনুদানের অর্থ ব্যয় সংক্রান্ত নথি হাইকোর্টে জমা দিতে হবে। 3 মাসের সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়েছিল কি আমার তো মনে পড়ে না, খবরের মধ্যেই তো থাকি, কিন্তু এমন কোনো হিসাব দেওয়া হয়েছিল কিনা আমার সত্যি মনে নেই, আপনাদেরও মনে নেই নিশ্চয়ই। আসলে রাজ্য সরকারের যে ব্যবস্থাটা আস্তে আস্তে বেড়েছে, এখন একটা আসান বলে একটা অ্যাপ আছে রাজ্য পুলিশের, ওই একটা অ্যাপের মধ্যে দিয়েই পুলিশের অনুমতি, দমকলের অনুমতি, বিদ্যুতের ছাড় সব হয়ে যায়। এবং নিয়ম হচ্ছে প্রত্যেকটা পুজো কমিটিকে পুজোর পরে স্থানীয় থানায় গিয়ে সেই যে টাকাটা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তার হিসাব দিতে হয়। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও বছরের পর বছর সেই টাকা খরচের যথাযথ হিসাব দেওয়া হয়নি। অডিট ছাড়াই টাকা দেওয়া হয়। এই যে ব্যয়ের হিসাব খতিয়ে দেখে সিএজি রিপোর্ট দিক বলে আদালত জানিয়েছিল, সেটাও হয়েছে কি? হয়নি। আমি বলে রাখছি আপনাদের, হিসাব মিলবে না, কারণ সেই হিসাব দেওয়ার পদ্ধতিতেই লুকিয়ে রয়েছে কারণটা। জাল বিল দিয়েই দুর্গাপুজোর টাকার হিসাব দিতে হয়। প্রতিটি পুজো কমিটি মাতৃ আরাধনার শেষে, পুণ্য অর্জনের শেষে কতগুলো পাপ কাজ করে, কারণ এই পাপ কাজটা করতে বলে রাজ্য সরকার। সাধারণভাবে ছোট পুজোগুলোর ক্ষেত্রে না এই টাকাটা দিয়েই আজকাল পুজো হয়ে যায়।
1,10,000 বা গত বছর যেমন 85,000 টাকা ছিল, তার মধ্যে পুজোর খরচ আর কিছু স্থানীয় চাঁদা। কিন্তু হিসাবে সেটা দেখালে চলে না। করোনার সময় তবু মাস্ক, স্যানিটাইজার এসবের খরচ দেখানো গিয়েছিল। এখন মিথ্যা কম্বল বিলি, তারপরে ওই গরিব মানুষকে জামা কাপড় দেওয়া হয়েছে, হ্যাঁ না তা না, এরকম মিথ্যা বিল বানিয়ে থানায় জমা দিতে হয়। কেউ পরীক্ষা করে না সেই বিল, যে কোনো দোকান থেকে বানিয়ে নিলেই হয়। পুলিশ সরকার সবটা বোঝে, সবটা জানে, খুঁটিয়ে প্রশ্ন করা হয় না, কারণ প্রশ্ন করার কথাই তো নয়, জানাই তো আছে এইভাবে টাকার হিসাবটা খালি দাও, খরচ যা খুশি করো। এর পরেও প্রভাবশালী ক্লাবগুলো কোনো হিসাব দেয় না। আমি পুলিশের সঙ্গে কথা বলে দায়িত্ব নিয়ে বলছি, ছোটখাটো ক্লাবগুলো তবু, বেশিরভাগ ক্লাবই জাল বিল দিয়েও হিসাবটা দেয়। এই টাকার কেন কোনো হিসাব হয় না বলুন তো? এদের যে আসলে না সবই মায়া। এই টাকা দেওয়ার জন্য রাজ্য বারংবার মিথ্যা কথাও বলেছে, এমনকি আদালতেও মিথ্যা বলা হয়েছে। আপনাদের বলি শুনুন, ইউনেস্কোর তরফে দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ার কথা বলে আদালতে রাজ্য সরকার হলফনামা দিয়ে বলেছিল সংবিধানের 51 ধারা, সেই ধারা অনুযায়ী হেরিটেজ রক্ষার দায়িত্ব দেশের প্রত্যেক নাগরিকের। সেই মোতাবেক রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করা হয় তারা যেন এগুলির সংরক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করে। গোটা রাজ্যে এইভাবে টাকা বিলি করার কথা বলেছে নাকি সংবিধান? কিন্তু সত্যিটা আপনারা দেখুন, ইউনেস্কো যে তকমা দিয়েছিল কলকাতার দুর্গাপুজোকে, কলকাতার দুর্গাপুজো, রাজ্যের নয়, কিন্তু কেন তারপরেও এত কোটি টাকা খরচ করে যে রাজ্যে মিড ডে মিলে একটা ডিম এক্সট্রা দেওয়া যায় না ছোট ছোট পড়ুয়াদের, যে রাজ্যে বকেয়া ডিএ দেওয়া যায় না, ডিএ বাড়ানো যায় না, সেই রাজ্যে এত টাকা কেন? ক্লাব মানেও কি ভোট কেনা? কে জানে বাবা। আসলে ঘাস ফুলের আপন দেশে হিসাব নিকাশ সর্বনেশে। এইবার দেখুন, এই টাকা জোগাড় করার যে পথ, সেই পথটাও কেমন পাপের। আমি আপনাদের জানাই যে এই রাজ্যে রাজস্ব যে আয়, রাজ্য সরকারের যে নিজস্ব আয়, তার প্রথমে জিএসটি বাবদ কেন্দ্র যে টাকাটা দেয় সেটা বাদ দিলে সবচেয়ে বড় উৎস হচ্ছে মদ বিক্রি। বাম জমানার শেষ বছর মানে 2010 এবং 11 যে বাজেট, সেখানেও আবগারি থেকে আয়ের কথা বলা হয়েছিল 1760 কোটি টাকার মতো। আর নতুন সরকার ক্ষমতায় আসার 9 বছর পরে 2019-20 অর্থবর্ষে সেই রোজগার পৌঁছে যায় 11,000 কোটিতে। দেখুন রাজ্যের আবগারি দপ্তরের আয় কিভাবে বেড়েছে। 2018 সাল থেকে দুর্গাপুজোয় অনুদানটা দেওয়া শুরু হয়। তৃণমূল দেখে এই অনুদানে ভালো রাজনৈতিক ডিভিডেন্ড মিলছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে 2014-15 আর্থিক বর্ষে আবগারিতে রাজস্ব আয় ছিল 3,587 কোটি টাকা। এরপরে প্রতি বছর 21% করে বৃদ্ধি পেয়েছে রাজ্যের আবগারি থেকে আয়। ভাবা যায় 21% বৃদ্ধি। 2021-22 অর্থবর্ষে এই আয়টা বেড়েছিল, কত হয়েছিল? 13,543 কোটি টাকা। আর সর্বশেষ যে বাজেট এবার পেশ হয়েছে, তাতে রাজ্যের লক্ষ্য 22,500 কোটি টাকা। মদ বিক্রি করে রাজ্য 22,500 কোটি টাকা লাভ করতে চায়। লক্ষ্যে পৌঁছে যাবে, এখনো পর্যন্ত আবগারি দপ্তর সূত্রে যা খবর, হয়ে যাবে, না হলে যে চলবে না। আর মদ বিক্রির সঙ্গে দুর্গাপুজোর সম্পর্কটাই বাকি। প্রথমে জেনে রাখুন, মদ আগে ডিস্ট্রিবিউটররা দোকানে দোকানে বিক্রি করতেন, সেখান থেকে তারা ক্রেতাদের দিতেন, তাহলে লাভের একটা অংশ ডিস্ট্রিবিউটররা পেতেন। এখন রাজ্য সরকার অর্থ দপ্তরের অধীন বেভকো বলে যে কোম্পানি খোলা হয়েছে, তারাই মদের একমাত্র ডিস্ট্রিবিউটর। এই রাজ্যে মদ বিক্রির বড় লাভটাই পায় রাজ্য সরকার। ফলে সরাসরি দোকানদারদের তারা মদ বিক্রি করে, দোকানদাররা ক্রেতাদের, ফলে সরকারের লাভটা দিন দিন বেড়েছে। এবার বলি দুর্গাপুজোর সঙ্গে কেমন করে সম্পর্ক।
বাংলার শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো আবগারি দপ্তরের জন্য শ্রেষ্ঠ সিজন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মস্ত বড় একটা সুবিধা করে দিয়েছেন আবগারি দপ্তরকে। আগে পুজো কবে শুরু হতো? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই ছিল বাঙালির পুজো। কলকাতায় একাদশী, দ্বাদশী পর্যন্ত ঠাকুর থাকতো। কিন্তু আমরা মফস্বলে কি দেখেছি? ষষ্ঠীর দিন সন্ধ্যাতেও মণ্ডপ তৈরির কাজ চলছে। কিন্তু এখন কি হয়? মহালয়ের আগে থাকতেই স্বয়ং মুখ্যমন্ত্রী জেলায় জেলায় যত পুজো আছে তার ভার্চুয়াল উদ্বোধন করে দেন। আর কার্নিভাল দিয়ে শেষ, এখন জেলায় জেলায় কার্নিভাল হয়। তার ফলে লক্ষ্মী পুজোর আগে পর্যন্ত পুজোটাকে টেনে নিয়ে গিয়ে হয়ে গিয়েছে প্রায় 10 দিনের পুজো। ফলে 10 দিনের ফুর্তি, 10 দিন ধরে মদ বিক্রি। রাজ্য সরকারের গোপন স্লোগানটা হচ্ছে ঢুক ঢুক পিও, যুগ যুগ জিও। মনে রাখবেন, পুজোয় জামা কাপড়ের বাজার অনেক সময় খারাপ যায়, কিন্তু মদ বিক্রির বাজার খারাপ যায় না এই সরকারের আমলে। কারণ গেলে চলবে না, এত খরচ, মদ বিক্রি তো বাড়াতেই হবে। ভাবছি এই যে টাকা দেওয়া, এই টাকা দেওয়া আদৌ কি কোনোদিনও বন্ধ করা যাবে? এরপরে যদি তৃণমূল কখনো ক্ষমতা থেকে সরে যায়, যে বা যারা এখানে ক্ষমতায় আসবে তারা কি পারবে ক্লাবগুলোকে অনুদান দেওয়া বন্ধ করে দিতে? কারণ বাঙালির সেই যে চাঁদা তুলবো, পুজো করবো, একটা 12 বাড়ি 12 জনের মিলের যে উৎসব, সেই উৎসবের চরিত্রটাই নষ্ট হয়ে গিয়েছে। মজ্জায় ঢুকে গিয়েছে বাঙালির না খেটে হাত পেতে টাকা পাওয়া, আর সেটা দুর্গা পুজোর মাধ্যমে সর্বজনীন মেরুদণ্ড ভাঙার কাজ হয়েছে। তাহলে আমরা কি কোনোদিন আবার বলতে পারবো না টাকা চাই না, বাপের টাকা চাই না, উৎসব ছোট হোক, 4 দিনের পুজো হোক, উমা নির্দিষ্ট দিনে ফিরে যান কৈলাসে, নিজেদের খরচে আমরা পুজো করব, নিজেরা চাঁদা তুলবো, সারা বছর ধরে আমরা বৃত্তি দেব আগে যেমন দিতাম, মায়ের আরাধনায় মদের ছায়া পড়বে না। এমন দিন কি আসবে? আপনার কি মত লিখুন কমেন্ট বক্সে। যদি এই প্রতিবেদন ভালো লেগে থাকে তবে বন্ধুদের শেয়ার করুন, আর খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।